নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইউনিক 30 পেডাগজি কোয়েশ্চেন্স আপনাদের সামনে শেয়ার করতে এসেছি। আর এই ভিডিওতে 30 কোয়েশ্চেন্স আমি পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড রাখার চেষ্টা করেছি। যে কোয়েশ্চেন্সগুলো বিগত বছরে এখন আসেনি কিংবা আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, এই কোয়েশ্চেন্সগুলোই আমি রাখার চেষ্টা করছি। ঠিক আছে? আর আপনাদের কাছে সবার কাছেই আমার অনুরোধ, আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন আর স্কিপ করবেন না, একটু মনোযোগ সহকারে দেখবেন আর প্রত্যেকটা ইনফরমেশন আপনারা মেমোরিতে ধরে রাখার চেষ্টা করবেন। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে শিক্ষা ভবিষ্যতের আয়োজন নয়, জীবনই শিক্ষা। এই কথাটি কে বলেছেন? খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবেন সেটা। এই কথাটি যিনি বলেছিলেন তিনি হলেন কান্ট। ঠিক আছে? শিক্ষা ভবিষ্যতে, তিনি বলেছিলেন যে শিক্ষাটা ভবিষ্যতের কোনো আয়োজন নয়, আমরা যে জীবন অতিবাহিত করছি সেটাই শিক্ষা। এই কথাটি যিনি বলেছিলেন ওনার নাম হলো কান্ট। ঠিক আছে? এবার আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে উন্নয়ন একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, এই ধারণাটি কিসের সঙ্গে সম্পর্কিত? ঠিক আছে? তো উন্নয়ন একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, এই ধারণাটি যে নীতির সঙ্গে সম্পর্কিত সেটা হলো ধারাবাহিকতার নীতির সঙ্গে কিন্তু এই প্রক্রিয়াটা জড়িয়ে রয়েছে। এবার আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা প্রথম কে বলেন? তো প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা যিনি প্রথম বলেছিলেন ওনার নাম হলো দার্শনিক প্লেটো। দার্শনিক প্লেটো কিন্তু প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা প্রথম তুলে ধরেছিলেন। ঠিক আছে? এবার আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে বই কিভাবে ছাত্র শিক্ষক সংযোগের কার্যকারী মাধ্যম হয়ে উঠতে পারে। একটা বই কিভাবে আপনি এবং আপনার যে ক্লাসের ছাত্রছাত্রী রয়েছে তাদের মধ্যে সংযোগকারী মাধ্যম হিসাবে কাজ করে। তো সেটা হলো বিষয়বস্তু ব্যাখ্যামূলক হলে। বিষয়বস্তু যদি ব্যাখ্যামূলক হয়, অর্থাৎ বইয়ের যে টপিক কিংবা যে বিষয়টাই আপনি পড়াবেন না কেন সেটা যদি ব্যাখ্যামূলক হয় এবং সেটা যদি তাদের মনোপ্রত কিংবা আন্ডারস্ট্যান্ডিং বেসড হয়, তবেই কিন্তু বই শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে সংযোগকারী মাধ্যম হয়ে উঠতে সক্ষম হবে। ঠিক আছে? এবার আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন বয়সে মানসিক অবসাদ সব থেকে বেশি দেখা যায়। ঠিক আছে? তো কোন বয়সে মানসিক অবসাদ সব থেকে বেশি দেখতে পাওয়া যায়? সেটা হলো 14 থেকে 18 বছর বয়সে কিন্তু একজন শিশু কিংবা মেয়েদের মধ্যে মানসিক অবসাদটা সবচেয়ে বেশি ঘটতে দেখতে পাওয়া যায়। তারপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে শ্রেণীকক্ষে একটি পাঠ শুরু করার সময় কোন পদ্ধতি ব্যবহার করা উচিত? মনে রাখবেন, শ্রেণীকক্ষে যখনই আপনি কোনো নতুন চ্যাপ্টার কিংবা নতুন পাঠ শুরু করতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হলো প্রশ্ন উত্তর পদ্ধতি কিংবা কোয়েশ্চেনিং মেথড। প্রশ্ন উত্তর পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি ওই পাঠটা শুরু করবেন। কেন এরকম কেন করবেন? কেন না, কারণ তখন আপনি বুঝতে পারবেন যে ওই বিষয়ে তার কতটুকু জ্ঞান রয়েছে, আপনাকে কতটুকু ডিপে ঢুকতে হবে, ঢুকে ওই চ্যাপ্টারটা বা ওই পার্টটা আপনাকে বুঝাতে হবে। ঠিক আছে? তো এখানে প্রশ্ন উত্তর পদ্ধতি হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এবার আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোহলার তার পরীক্ষার মধ্যে দিয়ে কি প্রমাণ করেছেন? খুব ইম্পর্টেন্ট আপকামিং টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য অবশ্যই সেটা মনে রাখবেন। কোহলার তার পরীক্ষার মধ্যে দিয়ে কী প্রমাণ করেছেন? প্রাণীরা যান্ত্রিকভাবে শেখে। তো কোহলার এটাই প্রমাণ করতে চেয়েছেন যে প্রাণীরা কীভাবে শিখে? যান্ত্রিকভাবে শেখে। তারপর আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক কত সালে প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে? কেন্দ্রে কত সালে শিক্ষামন্ত্রক প্রতিষ্ঠিত হয়? সেটা কিন্তু 1946 সালে কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর 9 নম্বর কোয়েশ্চেনে আমরা সবাই জানি, যারা যারা প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে, এটা সবারই জানার কথা, পাজল বক্স এর সঙ্গে কার নাম জড়িত? পাজল বক্স সাধারণত থর্নডাইকের সঙ্গেই জড়িয়ে রয়েছে পাজল বক্স। তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সৃজনশীল বিকাশের ক্ষেত্রে আবেগের ভূমিকা কীরূপ? এখানে কিন্তু অপশন পরীক্ষাতে অনেকগুলো থাকতে পারে, যেগুলো অনেকটাই ট্রিকি লেভেলের অপশন থাকবে। তো আপনাদের ক্ষেত্রে আপনারা কিন্তু পাকাপুক্ত হতে হবে এবং অপশন নির্বাচনের ক্ষেত্রে সৃজনশীল বিকাশের ক্ষেত্রে আবেগের ভূমিকা কীরূপ সেটা কিন্তু সক্রিয় থাকে। ঠিক আছে? তো এটা কিন্তু মেমোরিতে ধরে রাখতে হবে যে সৃজনশীল যখনই বিকাশ হবে একটা ছাত্রছাত্রীদের মধ্যে, সেক্ষেত্রে আবেগের ভূমিকা যেরূপ থাকবে সেটা হলো সক্রিয়। এবার আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একটি শিশু প্রথম সমন্বয় সাধন করতে পারে কিসের মাধ্যমে? একটা শিশু প্রথম সমন্বয় সাধন করতে পারে তার মাথা ও ঘাড়ের নাড়াচাড়ার মাধ্যমেই কিন্তু প্রথম সে তার, অর্থাৎ এই পৃথিবীতে তার সমন্বয় ঘটায় মাথা ও ঘাড়ের নাড়াচাড়ার মাধ্যমে। তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেন এবং খুব ইউনিক কোয়েশ্চেন,
আপনাদের বারবার বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি মনোযোগ সহকারে দেখবেন। আর এক্সামের তো বেশি দিন নেই, এক্সাম কাছাকাছি চলে এসেছে, তো সেই উদ্দেশ্যকে মাথায় রেখে একটু মনোযোগ সহকারে দেখবেন। ভারতের কোন শহরে আলী জফর জং রাষ্ট্রীয় প্রবণ প্রতিবন্ধী সংস্থাটির সূচনা হয়? ভারতের কোন শহরে বলেছে আলী জফর জং রাষ্ট্রীয় প্রবণ প্রতিবন্ধী সংস্থাটির সূচনা হয়েছিল? সেটা সূচনা হয়েছিল মুম্বাই শহরে। ঠিক আছে, মুম্বাই শহরে আলী জফর জং রাষ্ট্রীয় প্রবণ প্রতিবন্ধী সংস্থাটির সূচনা হয়েছিল। তারপর আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে আলী জফর জং রাষ্ট্রীয় প্রবণ প্রতিবন্ধী সংস্থাটির কেন্দ্রগুলি কোন কোন শহরে গড়ে ওঠে? খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। সেটা গড়ে উঠেছিল কলকাতা, নিউ দিল্লি, সেকেন্দ্রাবাদ ও ভুবনেশ্বরে। এই 4টি জায়গায় কিন্তু আলী জফর জং রাষ্ট্রীয় প্রবণ প্রতিবন্ধী সংস্থাটির কেন্দ্র রয়েছে। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে অন্ধ্রপ্রদেশের সেকেন্দ্রাবাদে 1984 সালে যে জাতীয় সংস্থাটি প্রতিষ্ঠিত হয় সেই সংস্থাটির নাম কি? খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবেন। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এক্সাম ওরিয়েন্টেড এবং এক্সামে আসার যোগ্য, সেই কোয়েশ্চেনই আমি কিন্তু এই ভিডিওতে তুলে ধরেছি। তো আপনাদের প্রত্যেকের কাছে আমি এখন রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করেছি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন রাখার চেষ্টা করেছি, তো এগুলো একটু ডিপলি একটু দেখবেন। অন্ধ্রপ্রদেশের সেকেন্দ্রাবাদে 1984 সালে যে জাতীয় সংস্থাটি প্রতিষ্ঠিত হয় সেই সংস্থাটির নাম হলো রাষ্ট্রীয় মানসিক বিকলাঙ্গ সংস্থা। রাষ্ট্রীয় মানসিক বিকলাঙ্গ সংস্থা 1984 সালে অন্ধ্রপ্রদেশের সেকেন্দ্রাবাদে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে NIMH এর পুরো নাম কি? NIMH এর পুরো নাম কি সেটা আমরা দেখে নেই। ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য মেন্টালি হ্যান্ডিক্যাপড। ঠিক আছে, আমি আবারও বলছি NIMH এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য মেন্টালি হ্যান্ডিক্যাপড। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং অনেকটাই ইউনিক কোয়েশ্চেন এবং এক্সাম ওরিয়েন্টেডও। তারপর আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সমাজ ও রাষ্ট্রীয় মানসিক বিশেষ চাহিদা সম্পন্ন গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা করা কোন সংস্থার মূল উদ্দেশ্য? আমি আবারও বলছি সমাজ ও রাষ্ট্রীয় মানসিক বিশেষ চাহিদা সম্পন্ন গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা করা কোন সংস্থার মূল উদ্দেশ্য? সেটা হলো NIH সংস্থার। এখানে NIM হয়ে গেছে, একটু কারেকশন করে নেবেন, NIMH হবে। ঠিক আছে না, ঠিক আছে, সরি, এটা ঠিক আছে, NIMH হবে। NIMH সংস্থার এটা হলো মূল উদ্দেশ্য। তারপর আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সালমাঙ্কা সম্মেলনের মূল আলোচ্য বিষয় কী ছিল? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা ডিপলি মেমোরিতে রেখে দেবেন। সালমাঙ্কা সম্মেলনের মূল আলোচ্য বিষয় কী ছিল? তো সেই সালমাঙ্কা যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের শিক্ষায় কী কী নীতি, পরিকল্পনা, অনুশীলন, রীতি ও কার্যক্রম অনুসরণ করা হবে তা স্থির করা। ঠিক আছে, আমি আবারও বলছি আনসারটা, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের শিক্ষায় কী কী নীতি, পরিকল্পনা, অনুশীলন, রীতি ও কার্যক্রম অনুসরণ করা হবে তা স্থির করা ছিল সালমাঙ্কা সম্মেলনের মূল আলোচ্য বিষয়। এবার আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে চাহিদার ক্রমপর্যায়ে তত্ত্বটির উদ্ভাবককে। চাহিদার ক্রমপর্যায়ে তত্ত্বটির উদ্ভাবক হলেন মাসলো, আমরা সবাই জানি। তিনি এই যে চাহিদার ক্রমপর্যায় তত্ত্ব, এটি কিসের সঙ্গে জড়িত? সেটা কিন্তু প্রেষণার সঙ্গে জড়িত। এভাবে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে ঘুরিয়ে, আমি এখানে কিন্তু আপনাদেরকে বলে দিলাম, আপনারা অবশ্যই সেটা মেমোরিতে রেখে দেবেন। চাহিদার ক্রমপর্যায় তত্ত্বটি কিসের সঙ্গে যুক্ত? সেটা কিন্তু প্রেষণার সঙ্গে জড়িত। আর অপশনগুলো এমনভাবে থাকবে ট্রিকি লেভেলের, মনে হবে যে আপনাকে প্রথম যে অপশনটা দেখছেন সেটাই হয়ে যাবে উত্তর, এমনটা নয়। কিন্তু আপনাকে উত্তর নির্বাচন কিংবা অপশন নির্বাচনের সময় আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে সেখানে। তারপর আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে প্রেষণার কারণ নির্দেশক তত্ত্বের উদ্ভাবককে। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবেন, প্রেষণার কারণ নির্দেশক তত্ত্বের উদ্ভাবক যিনি হলেন তিনি হলেন ওয়াইনার। এবার আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ব্যক্তির চাহিদাকে একটি পিরামিডের আকারে প্রকাশ করেছেন কে? তো ব্যক্তির চাহিদাকে একটি পিরামিডের আকারে প্রকাশ যিনি করেছিলেন ওনার নাম হলো মাসলো। এবার আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে একজন ব্যক্তির আবেগ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তো একজন ব্যক্তির আবেগ যে যে বিষয়ের উপর নির্ভর করে সেগুলো হলো ব্যক্তিত্ব, মানসিকতা, প্রেষণা প্রভৃতির উপর। ব্যক্তিত্ব, মানসিকতা, প্রেষণা প্রভৃতির উপর কিন্তু একজন ব্যক্তির আবেগ নির্ভর করে থাকে। তারপর আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে প্রেষণার কারণ এর জন্য একজন ব্যক্তির মধ্যে কিসের উৎপত্তি হতে দেখা যায়? প্রেষণার কারণ এর জন্য একজন ব্যক্তির মধ্যে কিসের উৎপত্তি হতে দেখা যায়? সেটা হলো আবেগের উৎপত্তি হতে দেখা যায়।
ঠিক আছে, প্রেষণার কারণ এর জন্য একজন ব্যক্তির মধ্যে শুধুমাত্র তার আবেগের উৎপত্তি হতে দেখতে পাওয়া যায়। তারপর আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে যে কোনো তত্ত্বকে বারবার উল্লেখ করার নামান্তরকে কি বলা হয়? স্মৃতি। ঠিক আছে, স্মৃতি বলা হয় যে কোনো তত্ত্বকে আমরা বারবার যখনই সেটাকে উল্লেখ করার যে নামান্তর, সেটাকে কিন্তু আমরা রিভিশন এর মাধ্যমে আমরা কী করি, রিভিশন কী কারণে করি, সেটাকে স্মৃতিতে ধরে রাখার জন্যই করি, তো সেটা হয়ে যাবে স্মৃতি। তারপর আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সাবেকি শ্রেণীকক্ষ বা ট্রেডিশনাল ক্লাসরুমে ছাত্রছাত্রীদের কীভাবে মূল্যায়ন করা হয়। অর্থাৎ সাবেকি শ্রেণীকক্ষ বা ট্রেডিশনাল ক্লাসরুমে ছাত্রছাত্রীদের যেভাবে মূল্যায়ন করা হবে সেটা হলো লিখিত পরীক্ষার মাধ্যমেই কিন্তু সেখানে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং অনেকটাই এক্সাম ওরিয়েন্টেড এবং এক্সামে আসার যোগ্য এই কোয়েশ্চেনটা, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ব্যাপক ও বন্ধুত্বপূর্ণ শিক্ষণ কক্ষে কিংবা ইনক্লুসিভ ক্লাসরুমে ছাত্রছাত্রীদের কীভাবে মূল্যায়ন করা হয়। অবশ্যই এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। ব্যাপক ও বন্ধুত্বপূর্ণ শিক্ষণ কক্ষে কিংবা ইনক্লুসিভ ক্লাসরুমে ছাত্রছাত্রীদের যেভাবে মূল্যায়ন করা হয় সেটা হলো পর্যবেক্ষণ, নমুনা কাজ, পারদর্শিতা এবং পরীক্ষা। এই সবগুলোর মাধ্যমেই কিন্তু ইনক্লুসিভ ক্লাসরুমে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ওয়ার্ল্ড এডুকেশন ফোরাম আন্তর্জাতিক কর্মসূচি রূপায়ণের পরিকল্পনাটি কোন শহরে অনুষ্ঠিত হয়? ওয়ার্ল্ড এডুকেশন ফোরাম আন্তর্জাতিক কর্মসূচি রূপায়ণের পরিকল্পনাটি যে শহরে অনুষ্ঠিত হয়েছিল সেটা হলো সেনেগালের ডাকার শহরে কিন্তু সেই ফোরামটা অনুষ্ঠিত হয়েছিল। তারপর আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে রিয়েল লাইফ সিচুয়েশন কোন শিক্ষা ব্যবস্থার নীতি। তো রিয়েল লাইফ সিচুয়েশন কোন শিক্ষা ব্যবস্থার নীতি, সেটা হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার নীতি। এবার আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোন শিক্ষার্থীর প্রস্তুতির মাত্রা দেখে নিতে কোন দুটি দিক পরীক্ষা করা দরকার। সেখানে কোনো শিক্ষার্থীর প্রস্তুতির মাত্রা দেখে নিতে আমাদের যে দুটি দিক দেখে নেওয়া দরকার সেটা হচ্ছে প্রগনোস্টিক ও ডায়াগনস্টিক দিক। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবে। প্রগনোস্টিক ও ডায়াগনস্টিক দিক আমাদের দেখে নিতে হবে, তার প্রস্তুতির মাত্রা কতটুকু রয়েছে বা কোন লেভেলে রয়েছে সেটা জানার জন্য আমাদের প্রগনোস্টিক ও ডায়াগনস্টিক দিক আমাদের দেখতে হবে। তারপর আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে একটি শিক্ষার্থী একটি বিষয়ে কোন স্তর অবধি পড়াশোনা করছে এবং তার ফলে যে কতটা শিখতে পেরেছে বা তার কি ফল হয়েছে। এখানে একটু মিস্টেক হয়েছে, কারেকশন করে নেবেন, এটা হবে কি ফল হয়েছে তার নির্ণয় করার দিকটির নাম কি। তো তার নির্ণয় করার দিকটির নাম হলো কি হবে, সেটা প্রগনোস্টিক। আমি আবারও কোয়েশ্চেনটা আপনাদের সামনে রিপিট করছি। একটি শিক্ষার্থী একটি বিষয়ে কোন স্তর অবধি পড়াশোনা করছে এবং তার ফলে যে কতটা শিখতে পেরেছে বা তার কি ফল হয়েছে তা নির্ণয় করার যে দিক সেটার নাম হলো প্রগনোস্টিক। অবশ্যই এটা মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এক্সামে আসার যোগ্য এই কোয়েশ্চেনটা, অবশ্যই সেটা মেমোরিতে রেখে দেবেন, সেটার না আনসার হবে প্রগনোস্টিক। এবার আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোনো শিক্ষার্থী কোনো বিষয়ে দুর্বল কিংবা তার ভুল সংশোধন করে নেওয়ার দিকটির নাম কি। তো কোনো শিক্ষার্থী কোন বিষয়ে দুর্বল কিংবা তার ভুল সংশোধন করে নেওয়ার যে দিক সেই দিকটার নাম হলো ডায়াগনস্টিকের মাধ্যমে আমরা কোনো শিক্ষার্থীর তার কোন বিষয়ে কতটুকু দুর্বলতা রয়েছে, তার কোন জায়গাতে ভুল হয়েছে, সেই ভুলটাকে কীভাবে সংশোধন করা সম্ভব, সেই দিকটা যেটার মাধ্যমে আমরা জানতে পারি সেই দিকটার নাম হলো ডায়াগনস্টিক। তো এই ছিল পেডাগজি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এক্সাম ওরিয়েন্টেড 30 পেডাগজি কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 পেডাগজি কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনকে অনেকটা হলেও হেল্পফুল করতে সক্ষম হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান এই কামনাই করছি। আবারও সবাইকে ধন্যবাদ।